আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের ৮ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মেয়েটি বলল, আমার মনে হয় আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। আমি বললাম, হঠাৎ এমন কেন মনে হলো? মেয়েটি বলল, কারণ আমি দেখেছি আগে আপনি যেই মেয়ের পিছনে ঘুরতেন এখন ঘোরেন না। আগে যেই মেয়েকে ভালোবাসি বলতেন এখন তাকে এড়িয়ে চলেন। যার মানে আপনি এখন সেই মেয়েকে ভালোবাসেন না। আর আপনার কাজ দেখে আমি যে কতটা খুশি হয়েছি আপনি ভাবতেও পারবেন না। বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আর আমি জানি আপনি এখন ওই তানিয়াকে ভালোবাসেন না। আমি বললাম, এই যে আপনি যেই হন না কেন সেটা আমার দেখার বিষয় না। আর আমি ছেঁচড়া না যে একদিন এই মেয়ের পিছনে তো অন্যদিন ওই মেয়ের পিছনে। আমি যাকে একবার ভালোবাসি তাকে সারা জীবন ভালোবেসে যাব। আর হ্যাঁ, আমি তানিয়াকে ভালোবাসি আর তাকে ভালোবেসে যাব। আর তাকে ইগনোর করার কারণ হলো আমি চাই সে আমার ভালোবাসা বুঝতে পারুক এবং সে নিজে আমাকে বলুক। কারণ আমি তো অনেকবার বলছি, এখন নয় সে করবে। আর আপনার কাছে অনুরোধ করছি, আর আমাকে বিরক্ত করবেন না ভাই। এটা বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ভাইয়ার ফোনে একটা কল আসতে ভাইয়ার ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠলো, স্যার এই জায়গায় 2টা লাশ পড়ে আছে, তাড়াতাড়ি আসেন। এই কথা শুনতেই ভাইয়া তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল। সেইখানে গিয়ে দেখে 2টা লাশ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। একজন হাবিলদার রফিক স্যারকে দেখে দৌড়ে এসে বলল, স্যার আমি আপনাকে ডেকেছি। রফিক বলল, তা কিভাবে মারা হয়েছে? হাবিলদার বলল, স্যার যে মেরেছে সে এই 2টাকে অনেক কষ্ট দিয়ে মারছে। হাতের নখ পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, পুরো শরীরে মারের চিহ্ন, আবার ক্ষতস্থানে লবণ মরিচ দেওয়া হয়েছে। বলতে গেলে খুনি সাইকো। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? রফিক বলল, কি বলো? লাশ 2টার শরীরে লেখা আছে, নতুন করে কিছু পেতে হলে কিছু তো বলিদান দিতেই হবে। তেমনভাবে এই শহর আজ থেকে একজন নতুন সম্রাটের আগমন হয়ে যাবে, যার জন্য ছোট্ট 2টা বলিদান। উদ্ভাবন যেমনটা হয়েছে শেষটা এমন করতে চাই না। রক্ত আমার প্রিয়, তবে রং দিয়ে খেলতে চাই না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শহরের মাফিয়া হওয়া যায় না। শহরের মাফিয়া হতে হলে শহরের বড় মাস্তানদের মারতে হবে, যাতে পুরো শহরের সিস্টেমটাই আমার নাম শুনে দ্য মাফিয়া কিং ভিলেন নামে চিনে। সাবধানে থাকবেন, সামনে উইকেট আরো পড়বে। রফিক বলল, শালার একটার জন্যই বাঁচি না, নতুন আরেকটার আমদানি। এই নিয়ে এই শালা 4টা খুন করে ফেলেছে। হাবিলদার বলল, স্যার কিন্তু এরা তো সাধারণ মানুষকে মারছে না, মারছে তো শুধু অপরাধীদের। রফিক বলল, চুপ থাকো, এই হালা টাইগারের চেয়েও হিংস্র যতটুকু মনে হচ্ছে। হাবিলদার বলল, স্যার দেখছেন না কেমন ভাবে মারছে, মনে হচ্ছে হালা সাইকো। রফিক বলল, আচ্ছা তুমি তাহলে লাশের সাথে যাও, আমার একটা মিটিং আছে, ওখানে যেতে হবে। পুরো মিডিয়া উতাল পাতাল, দেশের পরিস্থিতি মোটেও ঠিক লাগছে না। পুলিশ থেকে শুরু করে আর্মিদের কোনো নিরাপত্তা নেই। তার মধ্যে সকাল হয়ে শোনা যাচ্ছে খুনের খবর। কে করছে এইসব, কারা করছে, কিছুই বুঝতে পারছে না কেউ। এইদিকে টাইগার তার লোকদের মৃত্যুর খবর শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তুই কি মনে করছিস তোর প্ল্যানে আমি পা দিব? আমার প্ল্যান তো অনেক আগেই শেষ, এখন তো শুধু সময়ের অপেক্ষা। এটা বলে একটা ডেবিল মার্কা হাসি পান। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই দেখি আম্মু আব্বু আছে, তবে ভাইয়াকে দেখছি না। আমি বললাম, আম্মু ভাইয়া কোথায়? আম্মু বলল, তোর ভাইয়া চলে গেছে কিছু না খেয়ে। আমি বললাম, ও। তারপর আমি চুপচাপ খেয়ে রুমে এসে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে আসতে সবাইকে দেখতে পেলাম। তাদের কাছে গিয়ে বললাম, সবাই কেমন আছো? তানিয়া বলল, আরে দেখ ভাবলা আসছে আমাদের খবর জানতে। রাফি বলল, আমরা ভালো আছি, তুই? আমি কিছু বলতে যাব তার আগেই তানিয়া বলে উঠলো, আরে উনি ভালো থাকবে না তো কে ভালো থাকবে? ওনার কতজন আছে ওনার খবর রাখার জন্য? আমি বললাম, এই যে আপনি আমাকে খুশা দিয়ে কথা বলছেন কেন? তানিয়া বলল, আমার মুখ, আমি যা ইচ্ছা তাই বলবো, তাতে কার কি? আমি বললাম, তাহলে আমি কার সাথে কথা বলবো আর বলবো না সেটা আমি বুঝবো, কাউকে নাক গলানোর দরকার নাই। এটা বলে আমি আরোহীর পাশে গিয়ে বসলাম। সাথে সাথে তানিয়া এটা দেখে রেগে দাঁড়িয়ে বলল, ওই তুই আরোহীর সাথে বসলি কেন? আমি বললাম, আমার ইচ্ছা, আমি বসবো, তাতে আপনার কি? তানিয়া বলল, আমার কি মানে? আমারই তো সব, ওর বলছি, না হলে ভালো হবে না বলে দিলাম। রাফি বলল, আরে তোর ইচ্ছা মানে? এখানে তো অনেক জায়গা আছে, তাহলে তুই ওইখানে ওর পাশে বসলি কেন? আমি বললাম, কেন রে, আরোহীর সাথে বসলে তোরা তো ফাটতেছে কেন?
রাফি বলল, আমার কেন ফাটবে? আমি বললাম, তাহলে তুই চুপচাপ বসে থাক। আরোহী বলল, এই তোমরা এসব কি শুরু করে দিলা? আবির তো জাস্ট আমার পাশে বসেছে, আমার কোলে তো আর বসেনি। আরোহীর কথা শুনে আমি সহ সবাই হা হয়ে আরোহীর দিকে তাকিয়ে থাকলাম। আর তানিয়া রেগে আগুন হয়ে আমাকে বলল, আবির, সময় থাকতে উঠে অন্য জায়গায় গিয়ে বস, তা না হলে ভালো হবে না কিন্তু। অবস্থা বেগতিক দেখে আমি আরোহীর পাশ থেকে উঠে রাফির পাশে বসলাম। এতে তানিয়ার মুখে হাসি ফুটল, কিন্তু রাফির বেচারা মুখ ঠিক হয়ে গেল। রাফির এমন রিয়েক্ট দেখে আমি বুঝতে পারছি তানিয়া বলল, আমার সাথে এমন করার সব হিসেব শুধু আসলে ফেরত নিব, দেখিস আবিরের বাচ্চা। এইদিকে সব ঝগড়া থামিয়ে দিয়ে আড্ডা দিতে লাগলাম। তখনই ফোনে ওই মেয়েটার মেসেজ আসলো। মেয়েটি বলল, আমি জানি তুমি তানিয়াকে পছন্দ করো না, কালকে ওই সব আমার পরিচয় জানার জন্য বলছো। আমি বললাম, মোটেও না। মেয়েটি বলল, সেটা মাত্র ঘটে যাওয়া ঘটনা দেখে বোঝা যায়, তবে এত সহজে তোমার কাছে ধরা দিচ্ছি না মাই লাভ, জানো। ভাই, পরে কথা হবে। এই মেসেজ দেখে আমি আশেপাশে চারিদিকে খুঁজতে লাগলাম, কে এই মেয়ে যে আমাকে ফলো করছে, আমার সব খবর রাখছে, এইসব ভাবছি আর চারপাশে মনোযোগ দিয়ে তাকাচ্ছি। তখনই আরোহী বলে উঠল, কি আবির, এইভাবে কাকে খুঁজতেছো আর কি ভাবছো? আমি আরোহীর কথা শুনে থমথম খেয়ে বললাম, কই, কাউকে না তো, আর কিছু ভাবছি না, এমনি চারপাশে তাকাচ্ছি। আরোহী বলল, ও আচ্ছা। এইদিকে আমার সাথে আরোহী কথা বলাতে তানিয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এইদিকে আমি মনে মনে ভাবছি, আরোহী কিভাবে জানলো আমি কাকে খুঁজতেছি? তার মানে না, হয়তো এমনি ভাবছে, কিন্তু আমাকে জানতে হবে কে এই মেয়ে। তারপর ভাবা বাদ দিয়ে সবাই হাসি খুশি ভাবে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে সবার সাথে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। এখনো আমার আর তানিয়ার মাঝে কিছু ঠিক হয়নি। দেখা হলে বা কথা হলে শুধু কথা কাটাকাটি হয়, এটাতে কিন্তু দুজনেই কিছু মনে করি না। তার মধ্যে অচেনা মেয়েটা প্রতিদিন ভালোবাসি বলে কান খাবে, এত ব্লক মারি, তারপরও নতুন নাম্বার দিয়ে কল দিবে। এ কয়েকদিনে ভাইয়ার মুখ দেখার মতো ছিল। তার শহরে প্রতিদিন সকাল হলে একটার পর একটা খুন চলে যাচ্ছে। আজ ভাইয়ার গায়ে হলুদ, কাল বিয়ে, তাই অনেক কাজ করছি, সাথে আমার বন্ধুরাও কাজ করছে। রিমি, নুসরাত আপুদের ওখানে আছে, আর আরোহী আমাদের এখানে আম্মুর সাথে কাজ করছে। যেহেতু আরোহীর বাবা আর আমার বাবা বন্ধু, সেহেতু আরোহী আমাদের এখানে অনেকবার আসতো, তাই সে আম্মুর সাথে থাকে। এইদিকে তানিয়া আমাকে প্রতিদিন ঘন্টায় কল দিয়ে বলবে কোনো মেয়ের দিকে নজর না দিতে, আর ওই আরোহীর দিকে তো মোটেও না। কিন্তু আমি তার কথায় পাত্তা না দিয়ে বলি, আমার চোখ আমি দেখবো, তাতে কার কি। এইদিকে নিজাম চৌধুরী টাইগারকে কল দিয়ে বলছে, বস, তারেককে যে পুলিশ অফিসার মেরেছে তার আজ বিয়ে, আর তার বিয়ে হচ্ছে কমিশনারের মেয়ের সাথে। আমি চাচ্ছি শালাকে আজ মেরে দিতে, সাথে কমিশনারকেও। টাইগার বলল, তোর মাথা ঠিক আছে? এমনিতেই আমাদের একটার পর একটা লোক খুন হচ্ছে, এটা নিয়ে চিন্তায় আছি। তার চেয়ে বড় কথা, তারেককে পুলিশ মারেনি। নিজাম চৌধুরী বলল, তাহলে কে মেরেছে? টাইগার বলল, যে আমাদের লোকদের মারতেছে সে। নিজাম বলল, বস, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, তাহলে করছেন না কেন? আর কখন আমাদের প্ল্যান কাজ করবে? টাইগার বলল, আমার কাজের জিনিস দেশে পৌঁছে গিয়েছে, এখন লোক পাঠানো বাকি, সেগুলো 2 দিনের মধ্যে পাঠাবো। আর তোর কাছে লোক গেলে ওদের থাকা খাওয়া প্লাস ট্রাক 2টা বুঝিয়ে দিবি। নিজাম বলল, ওকে বস। টাইগার বলল, আর মরতে না চাইলে পুলিশ অফিসার বা পুলিশ কমিশনারের বাড়িতে হামলা দিস না, কারণ এই 2 বাড়িতে ওই ভিলেনের লোক নজর রাখছে। নিজাম বলল, ওকে বস। এটা বলে ফোন কেটে দিল টাইগার। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রাতে খাবার খেয়ে অনেক ক্লান্ত হওয়াতে আমি, রাফি, রানা, নাইম আমার রুমে এসে গায়ে লিয়ে দিলাম। সাথে সাথে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি তানিয়া কল দিয়েছে। একটা বিরক্তিকর শুরু নিয়ে বললাম, কি হয়েছে, এত রাতে কল কেন দিলেন? তানিয়া বলল, আমার সোনা ময়না জানুটার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি। ইস, আজ অনেক কাজ করছো তাই না জানু? আমি বললাম, না আমি করিনি, বসেছিলাম আর সুন্দরী সুন্দরী আপুদের দেখতেছিলাম জানো, সেখান থেকে একটা। তানিয়া বলল, থাম কুত্তা লুচ্চা, তোকে কতবার বলছিলাম কারোর উপর নজর দিবি না। এত সুন্দর একটা হবু বউ থাকতে কোন পাগলে অন্য মেয়ের দিকে নজর দেয় শুনি? আমি বললাম, কে সুন্দর? তানিয়া বলল, কেন? আমি একটু হেসে বললাম, তুমি সুন্দর, আজকের দিনের সেরা যোগ ছিল। তানিয়া বলল, কি আমি সুন্দর না তাই না কুত্তা? আমি বললাম, আরে তুমি পেতনির মতো বিউটিফুল, তেঁতুল গাছের ডাইনের মতো তোমার লম্বা লম্বা চুল, রাক্ষসীদের মতো রাগে 2টা চোখ, দেখলে সারা জীবন ভরে দেখতে মন চাই। তানিয়া বলল, কুত্তা, তুই আমার প্রশংসা করছিস নাকি পচাইছিস? আমি বললাম, আরে তোমার মতো ভালো পেতনিকে কে পচাবে?
তানিয়া বলল, তোকে কালকে দেখে নিব কুত্তা, আমাকে পেতনি বলা, সব উসুল করব কাল, পালাবার জায়গা পাবে না বলে দিলাম। আমি বললাম, তোমার মতো মেয়ের সামনে আমার পড়তে বয়ে গিয়েছে। তানিয়া বলল, ওটার সময় বলে দিবে কে কার সামনে যায়, শুভকামনা কালকের পরের দিনের জন্য। এটা বলে ফোন কেটে দিল তানিয়া। তানিয়া ফোন কাটতে আমি যখনই ঘুমাতে যাব তখন সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তাকিয়ে আছিস কেন? রাফি বলল, না মানে ভাবছি কাল তোর অবস্থা কি হবে। আমি বললাম, কেন, তোর এমন কেন মনে হলো? তাইম বলল, না ভাবছি ভাবিকে যেইভাবে রাগিয়েছিস না, মনে তো হয় কালকের বিয়ে আনন্দ আর করা হবে না। রানা বলল, এমনি শালার আনন্দ করা লাগবে না। আমি বললাম, কেন কেন, আমি কেন আনন্দ করব না? রাফি বলল, তুমি মিয়া যে বোমার পিছনে আগুন লাগিয়েছো না, খালি সামনে পাক ফাটে কেমনে দেখবা। আমি বললাম, আমি যাব না ওই ডাইনির কাছে। নাইম বলল, সেটা কাল দেখা যাবে, এখন ঘুমা। এটা বলে সবাই ঘুমিয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি চাইলেই তো এই শহরের সব মাস্তান বা চামচাদের এক নিমিষেই মারতে পারেন, কিন্তু মারছেন না কেন? জিসান, ওই বুদ্ধি যদি তোর মাথায় থাকতো তাহলে তুই আমার জায়গায় বসতি। তবে একটা কথা শোন, খেয়াল করে দেখবি, একটা গাছ কাটার সময় আগে গাছের ডালপাতা কেটে ফেলতে হয়, তারপর গিয়ে গাছের গোড়া কাটা হয়, বুঝলি? জিসান বলল, জি ভাই, একদম ক্লিয়ার বুঝতে পারছি। ভাই, আজকে একটা মালকেও পাইনি, সব শালা গর্তে লুকিয়ে পড়েছে মৃত্যুর ভয়ে। এই কথা শুনে মাস্ক পরা আগন্তুক একটু মুচকে আসতে লাগলো। এমন সময় আগন্তুকের ফোনটা বেজে উঠল। আগন্তুক কিছু না বলে ফোনটা ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, আচ্ছা তোর আমার লোকদের মেরে কি লাভ, তার থেকে বরং তোর মাফিয়া হওয়ার ইচ্ছাটা আমি পূরণ করব তোকে, আজ থেকে পুরো শহরের দায়িত্ব দিয়ে দিব। আগন্তুক বলল, সাধারণ মানুষকে মারলে তো সাধারণ মানুষরা ভয় পাবে, আর যদি ক্রিমিনালকে মারি তো পুরো শহর আমার নামে ভয় পাবে, আর আমি যেটা চাই সেটা তুই দিতে পারবি না। টাইগার বলল, কি চাস একবার বল, সেটা যাই হোক না কেন আমি এনে দিচ্ছি তোকে। আগন্তুক বলল, তোর সিংহাসন, দিবি তোর জায়গা? টাইগার বলল, এটা সম্ভব না রে, আর হ্যাঁ আমার লোক মেরে তো কিছুই করতে পারলি না, কারণ এই শহরে একটা বাঘ যার নাম শুনলে সবাই কাঁপে, আর তোর কাজে লাভ আমারই হয়েছে। আমি আমার প্ল্যান তো চালিয়ে যেতে পারছি, কিছু তো পারবি না, শুধু শুধু আমার কাজে বাহাত ঢুকাস, নিজেকে অনেক বড় মাফিয়া মনে করিস তাই না, আর পারলে কিছু করে দেখা। আগন্তুক বলল, সেটা সময় বলে দিবে কে কি করতে পারে নাকি পারে না, নিজের খেয়াল রাখবি গর্তে লুকিয়ে থাকা বিড়াল নামের টাইগার। এটা বলে আগন্তুক ফোন কেটে দিল। আর এমন কথা শুনে টাইগার ফোন মাটিতে ছুঁড়ে মারলো। শালা, তোকে একবার কাছে পাই, দেখবো কে গর্তে লুকিয়ে থাকে। সকালবেলায় মনের সুখে ঘুমাচ্ছিলাম, এমন সময় কোন হালাই যেন আমার পিছনে লাথি দিল, সাথে সাথে নিচে পড়ে গেলাম। উমা গো, কোন হালারে আমারে লাথি দিয়ে নিচে ফেলে দিল? রাফি বলল, হালা আমি বললাম, তুই আমাকে লাথি দিলি কেন? হালা, তোর কি দোষ করছি আমি? রাফি বলল, হালা আজ তোর বিয়ে থুক্কু তোর ভাইয়ের। আমি বললাম, তো কি হয়েছে, তার জন্য কি ঘুমাবো না? রাফি বলল, 10টা পর্যন্ত ঘুমালি, আরো ঘুমাবি নাকি? আমি বললাম, কি 10টা বেজে গেল আর তোরা আমাকে এখন ডাকলি? রাফি বলল, এইবার আরেকটা কথা বলবি তো লাথি আরো দিব। হালা, সেই সকাল থেকে ডাকছি, উঠবো বলতেছিস, তবে উঠার নাম নেই, যা ফ্রেশ হয়ে আই। আমি বললাম, লাথির প্রতিশোধ আমি নিব, শুধু আসলে নিব। এটা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আরে ভাইয়া, তোমাকে দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না, ভাবি তো অনেক দূরের কথা। আমার কথা শুনে ভাইয়া একটু লজ্জা পেয়ে বলল, আরে ধুর, কি যে বলিস না, যাই হোক এই নে, এই পাঞ্জাবিটা পরে আয়। এটা বলে ভাইয়া একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিল। আমি ব্যাগটা খুলে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া এটা তো তোমার সাথে ম্যাচিং করা। ভাইয়া বলল, আরে তুই আমার ভাই, সেটা সবাইকে জানতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে আই। এটা বলে ভাইয়া চলে গেল, আর আমি কিছু না ভেবে রেডি হয়ে নিচে চলে গেলাম। তারপর সবাই মিলে বাসা থেকে বের হয়ে চলে যেতে লাগলাম কমিউনিটি সেন্টারের দিকে, কারণ ভাইয়ার বিয়ে কমিউনিটি সেন্টারে হবে। এইদিকে বস, একটা দারুণ খবর আছে আমার কাছে। টাইগার বলল, কি খবর, তাড়াতাড়ি বল। তারপর তার চামচার কথা শুনে টাইগার একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তাহলে এই ব্যাপার, সমস্যা নাই, তুই দেখে যা আর শুনতে থাক আমি কি করি। এইদিকে আমরা সবাই প্রায় 1 ঘন্টা পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আমি আর আমার ভাই একসাথে গাড়ি থেকে নামতে আমাদের দুজনকেই জামাই আদর করতে লাগলো। এইদিকে সবার এমন আচরণ দেখে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুই জামাই, তোমাকে সবাই আদর করছে, ওটা মানা যায়, কিন্তু আমাকে কেন? ভাইয়া বলল, চুপচাপ যা হচ্ছে দেখে যা। তারপর গেটের সামনে সব নিয়ম কানুন শেষ করে সেন্টারে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ স্টেজ 2টা। এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে চেয়ার 4টা।
এটা দেখে মনে কিছুটা খটকা লাগলো। ডালমেকুস কালাহেম, এটা বলতে বলতে আমাদের দুজনকে স্টেজে নিয়ে গিয়ে 2টা আসনে বসিয়ে দিল। ভাইয়া আমাকে ইশারা করে বলল চুপচাপ বসে থাকতে, কিন্তু আমার বসে থাকতে ভালো লাগছে না। এইবার ভাইয়ার কথা শুনে যখনই উঠে পাশে তাকাতে আমার মাথা ঘুরতে লাগলো। আমি পাশে তাকাতেই দেখি 2টা বউ। তারপরেও কিছু না বলে ভাইয়ার কাছে যেতেই আমি বললাম, ভাইয়া তুই কি 2টা বিয়ে একসাথে করবি নাকি? ভাইয়া বলল একটা থাপ্পড় দিব। এইসব আজে বাজে কথা মাথায় আসে কেন তোর? চুপচাপ নিজের জায়গায় গিয়ে বস। আমি বললাম তাহলে বউ 2টা যে, তার মানে এখানে তোমার সাথে আরেকজনের বিয়ে হবে তাই না? ভাইয়া বলল হবে। আমি বললাম আরেকটা বিয়ে হবে মানে? আমরা কমিউনিটি সেন্টার বুক করছি, সেখানে আরেকজনের বিয়ে হবে কেন? তুই বস, আমি ম্যানেজারের সাথে কথা বলে আসি। এটা বলে যেই না স্টেজ থেকে নিচে নামতে যাব তখনই ভাইয়া আমার হাত ধরে বলল, ওই কোথায় যাচ্ছিস? আমি বললাম কেন? ম্যানেজারের সাথে কথা বলতে। ভাইয়া বলল তোকে কোথাও যেতে হবে না, চুপচাপ গিয়ে ওখানে বস। আমি বললাম ওখানে বসবো মানে? আমি তো ম্যানেজারের সাথে কথা বলবো, আর আমি ওখানে বসবো কেন? বিয়ে খেতে এসেছি, করতে নয়। ভাইয়া বলল তুই বিয়ে করতে এসেছিস? ভাইয়ার কথা শুনে এইবার আমি আকাশ থেকে পড়লাম। আমি বললাম বিয়ে করতে মানে? ভাইয়া ফাজলামো করিও না তো, আমি গেলাম। ভাইয়া বলল ফাজলামো করছি না, তোর আজ বিয়ে। আমি বললাম আমার বিয়ে আর আমি জানি না? তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলছো, আর আমাকে একটুবারও জিজ্ঞেসও করলে না আমার মত আছে কিনা। ভাইয়া বলল আমি জানি না, আব্বু জানে, তুই আব্বুর সাথে কথা বল। আমার বিয়ে অথচ আমি জানি না? আব্বু এটা কেমন করে করতে পারলো? একটিবার আমার মত জানতে চাইনি। এখন তানিয়ার কি হবে? আমি তো তানিয়াকে ছাড়া বাঁচবো না। তানিয়া তো আমাকে এখন ভালোবাসে, আমি কেমন ভাবে তানিয়ার সামনে মুখ দেখাবো? এইসব ভাবতে ভাবতে আমি আব্বুর কাছে যেতে লাগলাম আর তানিয়ার ফোনে কল দিতে লাগলাম, কিন্তু তানিয়ার ফোন বন্ধ বলছে। এইবার চিন্তা হতে লাগলো, তানিয়া আবার আমার বিয়ের কথা জানতে পেরে গেল না তো? তানিয়াকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এইসব ভাবতে ভাবতে বাবার কাছে এসে বাবাকে বললাম, বাবা তোমার সাথে একটু কথা আছে। বাবা বলল কি কথা বল। তারপর বাবাকে একটু সাইডে নিয়ে গিয়ে বললাম, বাবা এইসব আমি কি শুনছি? তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো, আর বিয়ে আজকে হবে। বাবা বলল কেন, কি হয়েছে? আমি বললাম কি হয়নি সেটা বলো। তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলা অথচ আমাকে একটিবার জিজ্ঞেস করলা না আমার মত আছে কিনা। বাবা আমি এই বিয়েটা করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। বাবা বলল, আবির তোর কাছে বিয়ের ব্যাপারে বলিনি, কারণ আমি জানি তুই তোর বাবার সিদ্ধান্তের খিলাপ করবি না। আমার এতটুকু বিশ্বাস ছিল, তাই আমি আমার বৌমা নিজে ঠিক করলাম। কিন্তু তোর কথা শুনে অনেক কষ্ট পেলাম আমি। তোকে আমি এই বিয়ে করতে জোর করব না। তুই যদি তোর বাবা, তোর মায়ের, তোর পরিবার, তোর সন্তানের চিন্তা না করিস, তুই চাইলে বিয়ে নাও করতে পারিস, এতে আমার কোনো সমস্যা নাই, সব তোর উপর নির্ভর করবে। এটা বলে বাবা চলে গেল। আর আমি তো বাবার কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে গেলাম। বাবা এটা কি বলে গেল? বাবা সিদ্ধান্ত নিতে বলল নাকি তার সিদ্ধান্ত মেনে নিতে বলল? আমার মাথায় কিছুই ঢুকছে না, চোখ দিয়ে পানি বের হচ্ছে আমার। কখনো কাউকে ভালোবাসিনি, তবে যাকে ভালোবেসেছি তাকে আজ পরিবারের সম্মানের জন্য ছাড়তে হচ্ছে। আমি তো কখনো এমনটা চাইনি, আমার সাথে এমনটা হবে এটা ভাবিনি। এইসব ভাবতে ভাবতে চোখের পানি মুছে স্টেজে গিয়ে চুপচাপ বসে রইলাম। চোখের কোণে মেঘ জমে আছে, তবে পরিস্থিতির জন্য চোখের বৃষ্টিটা হচ্ছে না। সবাই কত খুশি বিয়ে উপলক্ষে, কিন্তু যার বিয়ে হবে সে নিজেই খুশি না, এটাই বাস্তব। এভাবে হাজারো ভালোবাসা বিসর্জন হয়ে যায় পরিবারের চাপে পড়ে। একমাত্র পরিবারের কথা ভেবে 2টা মন আলাদা হয়ে যায়। সব দুঃখ কষ্ট নিজের মনের মাঝে চেপে পরিবারের হাসি ফোটাতে অনেকেই নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাটা এইভাবেই পরিত্যাগ করে। এইভাবে নিজের সব অনুভূতি, চাপা কষ্ট নিজের বুকের মাঝে লুকিয়ে রেখে দিলাম। তারপর সব নিয়মকানুন শেষ করে বিয়েটা সম্পূর্ণ হলো। এইবার পালা বিদায় নেওয়ার। আমি আমার বিয়ে করা বউয়ের পাশে দাঁড়িয়ে আছি, আরেক পাশে দাঁড়িয়ে আছে ভাইয়ার ভাবি। ভাইয়ার ভাবি দুজনে একসাথে তার শ্বশুর শাশুড়িকে সালাম করতে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তারপর ভাইয়া তার শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে দুজনে একসাথে হাঁটু গেড়ে বসতেই কমিশনার স্যার হঠাৎ করে নিচে পড়ে গেল। এতে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল। আর এইদিকে নুসরাত ভাবি বাবা বলে জোরে চিৎকার দিলে তার বাবাকে ধরতে গেল। আর ভাইয়াও সাথে সাথে কমিশনার স্যারের মাথা ধরে বসাতে যাবে, তখনই ভাইয়ার হাতে কেমন জানি ভেজা ভেজা লাগলো। তাই ভাইয়া মাথা থেকে হাত ছড়িয়ে চোখের সামনে আনতেই ভাইয়া ভয়ে পিছনে চলে গেল। হাসি খুশি থাকা পুরো বিয়ে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতে পারিনি এমন একটা ঘটনা ঘটবে। ভাবি ও তার মা রক্ত দেখে হাউমাউ করে স্যারকে ধরে কান্না করতে লাগলো।
তখনই আমার পাশ থেকে মেয়েটা গিয়ে মানে আমার বউ গিয়ে ভাবিকে ও তার মাকে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে ভাইয়ার হাতে রক্ত দেখে আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া কি হয়েছে, আঙ্কেলের কি হয়েছে, আর তোমার হাতে রক্ত কেন? তখন আব্বু বলে উঠলো, আরে এখন কথা বলার বা কোনো কিছু জিজ্ঞেস করার সময় না, আবি তুই পানি নিয়ে বিআইকে জাগানোর চেষ্টা কর, আর মনে হয় নিচে পড়ে যাওয়াতে মাথা ফেটে গিয়েছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি আমি। এটা বলে আব্বু ফোন দিয়ে কল দিল। আর আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে দেখি ভাইয়া এখনো এক দৃষ্টিতে আঙ্কেলের দিকে তাকিয়ে আছে, কেমন জানি একদম পাথর হয়ে আছে ভাইয়া। আমি সেই দিকে খেয়াল না দিয়ে পানি নিয়ে আঙ্কেলকে জাগাতে লাগলাম, কিন্তু আঙ্কেলের জ্ঞান ফেরার নাম নাই। তখনই দেখি ভাইয়া বসা থেকে উঠে ভাবিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আর ভাবি বলছে, বাবা, ও বাবা ওঠো না বাবা, দেখো তোমার মেয়ে কোথাও যাচ্ছে না, আমি তোমার কাছে থাকবো, প্লিজ বাবা ওঠো না বাবা, এইভাবে আমার উপর রাগ করে থাকতে পারো না তুমি। আর ভাবির মা বলছে, ওগো কি হয়েছে তোমার, এই ওঠো না প্লিজ, এমন ভাবে থেকো না, আমি যে তোমার চুপ থাকা মানতে পারছি না। এইদিকে ক্রমাগত রক্ত ঝরে যাচ্ছে। হঠাৎ করে আমি কিছু একটা মনে করে আঙ্কেলের শ্বাস চেক করে দেখি শ্বাস আর চলছে না। এমন একটা দিনে এমন কিছু হবে এটা কেউ ভাবতে পারিনি। আমি এখন শুধু ভাবছি তারা জানে না স্যার অজ্ঞান, এতেই এত কান্না, আর যদি জানে সে মারা গিয়েছে, এই কথা ভাবতে আমার পুরো শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি বা কেমনে বলবো আঙ্কেল আর এই পৃথিবীতে নেই। ভাবিও তার মা কান্না করছে, আর ভাইয়া তো ভাবিকে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া হয়তো জানতে পেরে গিয়েছে তার শ্বশুর হয়তো আর নেই। এইসব চুপচাপ হয়ে এক মনে ভাবতেছি, তখনই আব্বু বলে উঠলো, বাবা সবাই ধর, অ্যাম্বুলেন্স এসেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবার এমন কথা শুনে আমি বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাবা আঙ্কেল, তারপর মাথা নাড়িয়ে নেই বললাম। আমার ইশারা শুনে যেন সবাই চুপ হয়ে গেল, হয়তো বুঝতে পেরে গিয়েছে আমি কি বললাম। তাড়াতাড়ি করে বাবা আঙ্কেলের কাছে গিয়ে শ্বাস চেক করতেই পিছনে সরে গেল। আর এটা দেখে ভাবিও তার মা এবং কি তাদের অনেক রিলেটিভ কান্না করতে লাগলো। পরিস্থিতি এখন অনেকটাই খারাপের দিকে চলে যাচ্ছে। কেউ হয়তো ভাবতে পারিনি বিয়ে বাড়িটা মুহূর্তেই মৃত্যু বাড়িতে পরিণত হবে। এইদিকে আমার এইবার সন্দেহ হলো সামান্য মাথা ফেটে যাওয়াতে মৃত্যু বা এত রক্ত ঝরবে না। তাই আমি আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলকে উঠাতেই হতভম্ব হয়ে গেলাম। এটা কি করে সম্ভব, আঙ্কেলের মাথায় গুলি কিভাবে লাগলো? গুলি চলার তো আওয়াজ শুনলাম না। এই জীবন যে কার কখন শেষ হয়ে যাবে সেটা কেউ জানে না। কেউ ভাবতে পারিনি স্যারের মৃত্যু এইভাবে হবে। এইসব ভাবছি, তখনই কতগুলো পুলিশ এসে স্যারের লাশটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে লাগলো। এতে ভাবিও তার আম্মু অনেক বাধা দিতে লাগলে, কিন্তু তাদের আর কিছু করার নাই, তাদের মেনে নিতে হবে স্যার যে আর এই পৃথিবীতে নেই। হঠাৎ করে কেউ কিছু বোঝার আগেই ভাবি ও তার আম্মু অজ্ঞান হয়ে গেল। সবাই তাড়াতাড়ি করে ধরে একটা জায়গায় বসিয়ে ভাবি ও তার আম্মুর জ্ঞান ফেরাতে লাগলো। ভাবির আম্মু জ্ঞান ফিরতেই কিছুটা স্বাভাবিক হলেও ভাবি স্বাভাবিক হতে পারিনি, তিনি পাগলের মতো করতে লাগলেন। কেউ ভাবিকে সামলাতে পারছে না। তারপর ভাইয়া গিয়ে ভাবিকে ধরতেই ভাবি এক ঝাটকায় ভাইয়ার হাত ছড়িয়ে দিয়ে বলল, তুই আমাকে ধরবি না, তোর জন্যই এইসব হয়েছে। তো এভরিওয়ান, সবাই একটু নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।